সুপ্রভাত সুধী দর্শকবৃন্দ। আজ আমি আছি বৈষ্ণবঘাটা পাটুলির একটি আভিজাত্য অঞ্চলে। আমার সাথে প্রতিনিয়ত দেখা হয় মাঝে মাঝেই, কিন্তু ভদ্রলোকের সাথে খুব একটা কথাবার্তা হয় না। কিন্তু আমি ওনার ভাব ভঙ্গিমা, অ্যাটিটিউড ফলো করেছি। যথেষ্ট শ্রদ্ধাভাজন এবং রুচিশীল মানুষ, দেশাত্মবোধ চিন্তাভাবনায় ভরপুর এমনই একজন মানুষ। তার সাথে আজকে কথা বলে জানতে পারলাম স্যারের বয়স 90। স্যার 90। তো আমি এই যে বর্তমান পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এগোচ্ছি, এখন এই সময় যে দাঁড়িয়ে আছি, আমাদের যে নির্বাচন হচ্ছে এবং রাষ্ট্রীয় নানান রকম পরিস্থিতি দেখছি, তার সেই বিষয়ে স্যারের সাথে কথা বলছিলাম। স্যারের থেকে একটু জানার চেষ্টা করব, আপনারা শোনার চেষ্টা করবেন ভারতীয় ইতিহাসে এবং এই যে পরিস্থিতির এটা কতটা গঠনমূলক, কতটা তাৎপর্যতা, সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। গঠনমূলক তো শুধু কাগজ কলমে হলে হবে না, গঠনমূলক আচার আচরণে নিজেকে সম্পৃক্ত করতে হবে এবং সেই আচার আচরণ যদি আমার যে কাজগুলি করতে হবে সেই কাজগুলিতে আমার যেন শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে এবং আমি যেন দেশমাতৃকার একজন সৈনিক হিসেবে সেই জিনিসটিকে আয়ত্ত করতে পারি। ধাপ্পাবাজিতে কোনো জিনিস হয় না। হ্যাঁ, আমি রামকেও বললাম হ্যাঁ ভাই তোমাকে দিচ্ছি, শ্যামকেও বললাম তোমাকে দিচ্ছি, কিন্তু দিলাম রহিমকে। তাই এরকম করলে তো দ্বৈচারিতা দ্বিচারিতা যদি যত প্রবেশ করবে তত জিনিসটা আরও নিচের দিকে চলে যাবে। আমরা ভাবলাম যে আমরা ঠিকই দিচ্ছি, কিন্তু মানুষের কথা এবং মনের মিল যদি না থাকে তাহলে সে জায়গায় ফললাভ হতে পারে না। ব্যর্থ প্রচেষ্টা, ব্যর্থ অর্থ খরচ, কোটি কোটি টাকার যে খরচ হচ্ছে সেই খরচটার রিটার্ন দেশবাসী কিছু পেল না, এইটাই ধরতে হবে। স্যারের নামটা কি জানেন? সুকুমার বসু। আচ্ছা স্যার, সুকুমার বসু একজন 90 বছর এবং 90-এর ঊর্ধ্বে প্রায় বয়স। তিনি বলছেন, তার বক্তব্যে আমরা বুঝতে পারছি যে আমাদের অ্যাকচুয়ালি একটা ইন্টারনাল আইডেন্টিফিকেশান প্রয়োজন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে রাষ্ট্রের যে এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে এই যে আয়োজন, এই যে এত নিরাপত্তা, এত নাগরিক সুরক্ষার কথা ভাবা হচ্ছে, দেখুন কেউ পলিটিসাইজেশন করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একজন নাগরিক হিসেবে আমরা এক্ষুনি যে আপনি যে বললেন যে আমাদের যে একটা ভেতর থেকে একটা রাষ্ট্রতন্ত্র এবং দেশাত্মবোধ তৈরি করতে হবে, সেটা আমাদের সামাজিক আচরণে, আমাদের ভোট দানে, সামাজিক আচরণে, সমস্ত কিছুতে, প্রতিবাদে, বিক্ষোভে, সব কিছুতে যেন দেশের পক্ষে একটা বার্তা থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনকে এবং ভারত সরকারের এই উদ্যোগকে, এই পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচন 2026-কে কেন্দ্র করে এই যে মানুষকে অভয় দেওয়া, এই যে প্রচেষ্টা, চূড়ান্ত প্রচেষ্টা, এত বাহিনী, হ্যাঁ, এটাকে আপনি কেমন চোখে দেখছেন? এবং স্বাধীনতার আগের থেকে আপনি কিন্তু এই ভারতবর্ষের একজন জাতক সন্তান, তো সেই জায়গা দাঁড়িয়ে আপনি কতটা গর্বিত, কতটা আনন্দিত? ভারতবর্ষ একটা প্রাচীন দেশ। আগে সারা পৃথিবী থেকে সমস্ত ছাত্ররা আসতো, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ফিরে যেত। ভারতকে তখন থেকে সারা পৃথিবীতে পরিচিত এবং একটা কৃষ্টিশীল দেশ, একটা সংস্কৃতিশীল দেশ এবং কোনো ঝুট ঝামেলায় ওয়ারিং কান্ট্রিজ নয়। মানে আমাদেরকে ফলো করতো পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন মানুষ, এবং তার সাথে পশ্চিমবঙ্গ কিন্তু জড়িত ছিল। পশ্চিমবঙ্গ ভারতের একটা ইম্পর্টেন্ট প্লেস ছিল। এখন নামটা পশ্চিমবঙ্গ বলতে আমাদের একটু কোনটা হয়, গোটা বঙ্গটাই তো আমার ছিল, গোটা বঙ্গটাই তো আমার ছিল। মানে নিচুর দিক দিয়ে এখন সবচেয়ে উপরে আমরা, নিচুর দিক দিয়ে সবচেয়ে উপরে আমরা। এবং ভারতীয় সংস্কৃতি, বিজ্ঞান, সাহিত্য, এতে সবেতেই কিন্তু যে বঙ্গটা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে তাদের কৃতিত্বটাই আরও বেশি। পশ্চিমবঙ্গ তুলনামূলকভাবে সেই পূর্ববঙ্গের সমকক্ষ কোনো দিনই ছিল না, কারণ এখানকার ওই গরু চড়াবো, ধান
ক্ষেত লাগাবো, খাবো দাবো, কিন্তু শিক্ষা, প্রকৃত শিক্ষাটা ছিল কিন্তু পূর্ববঙ্গে। সুতরাং আমরা একদিক থেকে তাদেরকে নকল করব, তাদেরকেও অনুপ্রেরণা জানাবো যে আমরা তাকে ফলো করছি, এবং স্বকীয় চেষ্টাটা থাকবে যাতে করে আমরা সেইটাকে আরব্ধ করতে পারি। স্যার, আপনি খেয়াল করলে দেখতে পাবেন আমার গায়ে কিন্তু কাটা দিয়ে উঠেছে আপনার এই বক্তব্য শুনে। কারণ আমি অনেক মানুষকে, যেই এসআইআরের সময় যে মানুষকে বলতো বাংলাদেশ পূর্ববঙ্গের লোকরা সবাই চলে যাবে কিনা হ্যান ত্যান এসবগুলো বলতো, আমি এর পরিপ্রেক্ষিতে আমি বক্তব্যে বলেছি যে ইতিহাসের পাতাটা খুলে দেখুন যে ভারতবর্ষের স্বাধীনতার পিছনে কারা জড়িত, এবং বিশ্বের ইতিহাসে বাঙালি হিসেবে পরিচিত যেসব নাসা উপরে বৈজ্ঞানিক থেকে শুরু করে এবং মানে যারা আপনার এই যে মেঘনাথ সাহা এবং আরও নানান রকম মানুষেরা রয়েছেন, বিপ্লবী প্রফুল্ল চাকি এবং মাস্টারদা সূর্য সেন, তারপরে চিত্তরঞ্জন দাস, আরও অনেক মানুষ, তারা কিন্তু ওই বঙ্গের, অর্থাৎ বর্তমান বাংলাদেশের। তো আমার বক্তব্য হচ্ছে, আমাদের বক্তব্য হচ্ছে ভাবতে হবে, বুঝতে হবে যে ওই বঙ্গটা আলাদা কেন হলো, আলাদা পাকিস্তানেরকে আলাদা করতে গিয়ে, বিভক্ত করতে গিয়ে ওটা একটা পূর্ব পাকিস্তানের মধ্যে পড়ে গিয়েছে। কিন্তু তাদের যে সাংস্কৃতিক মনোভাব এবং তাদের যে আচার বৈশিষ্ট্য, তার কিছুটা আমাদের দেশীয় সংস্কৃতির সাথে, পশ্চিমবঙ্গের সংস্কৃতির সাথে মিলবন্ধন ঘটে, এবং আমাদের রাষ্ট্রীয় স্বার্থে ওই দেশীয় মনস্তাত্ত্বিকের কাছে আমরা কৃতজ্ঞ। সেই কারণে ভারতবর্ষ আজও ওই দেশের ওই ধরনের মানুষদের প্রতি শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল। সেই জায়গায় দাঁড়িয়ে এখনও সেই দেশে যারা নিপীড়িত, নির্যাতিত, তাদের পক্ষে ভারতবর্ষ এখনও দাঁড়ায়, পাশে আছে। এই কারণে এসআইআর তাদেরকে রাখা হয়েছে, এটা তো নিশ্চিত। তো আর কিছু বলবেন স্যার? না, তা আমার খুব ভালো লাগলো যে দেখুন, পৃথিবীতে অনেকে এসেছে, অনেকে চলে যাবে, কিন্তু বিন্দুমাত্র আমরা ছোটোবেলায় পড়েছিলাম, ছোট ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আপনাদের মতো মানুষের যে সান্নিধ্য পাওয়া এবং আপনাদের যে কথাবার্তা দেওয়া, সমাজের প্রতি যে অবদান, তা যদি আজকের প্রজন্ম একটু বিন্দু বিন্দু করেও যদি গ্রহণ করতে চায়, শুনতে চায়, বুঝতে চায়, তাহলে আমি মনে করি বর্তমান প্রজন্ম, ছোটো ছোটো শিশুরা একদিন এই ভারতবর্ষকে আবার সে আগের মতো স্থানে পৌঁছতে পারবে। আমি তো মনে করি ভারতবর্ষ আজ থেকে শতাধিক বছর আগে আধুনিক ছিল, বর্তমানে পিছিয়ে পড়েছে। প্রকৃত আধুনিকতার ছোঁয়া কিন্তু আগে ছিল। এখন বৈজ্ঞানিক প্রযুক্তিতে আধুনিক, কিন্তু সেই আধুনিকতার সূত্রও কিন্তু এই বাঙালি দিয়েছিল, নাকি কি বলেন? খুব ভালো থাকবেন স্যার, খুব ভালো থাকবেন। আপনি আমার প্রণাম নেবেন। নমস্কার আপনাকে। আপনি এইখানেই থাকেন? হ্যাঁ, আমি গড়িয়া নতুন দিয়ারাতে থাকি। আমি আগে পাটুলিতে থাকতাম, এখন গড়িয়া নতুন দিয়ারাতে থাকি। ও আচ্ছা।